হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমরা সবাই ঘরে আটকে পড়েছ। জানলা হোক বা দরজা, কোনোটাই খুলছে না। বাইরে হয়ে চলেছে অবিশ্রান্ত বৃষ্টি, আর সাথে ঘটেছে অচেনা কারোর আগমন, যাদের কাজ হলো মানুষ শিকার। কি এই কলোনির রহস্য? তারা কি পারবে রহস্যময় ঘরবন্দি অবস্থা থেকে বেরিয়ে আসতে? বলছিলাম নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত সাই-ফাই হরর মুভি দ্য লাস্ট হাউসের কথা। গল্পের শুরুতে আমাদের বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আর্থার সি ক্লার্কের একটি উক্তি দেখানো হয়। এই গ্রহকে পৃথিবী বলা ভুল, কারণ এটা একটা মহাসাগর। ওয়েস্টার্ন ওয়াশিংটনে শীতের রবিবার, বড়দিন আসতে এখনো 1 মাস বাকি। জায়গাটা সমুদ্র তীরবর্তী হওয়ায় বেশিরভাগ মানুষ এখানে ফিশিংয়ের সাথে যুক্ত, কেউ ব্যবসার জন্য, কেউ আবার শখে। এমন রৌদ্রোজ্জ্বল দিনে হঠাৎ টেলিকাস্ট করলো যে আজ ভারী ঝড় বৃষ্টি সহ সমুদ্র তীরবর্তী এলাকায় হালকা বান আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এইখানেই আমরা পরিচিত হই জেসনের সাথে। পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু বর্তমানে কর্মহীন। সে তার পরিবারকে নিয়ে সামনের এই ছোট্ট কলোনিটায় থাকে। এখানে গুটি কয়েক পরিবার। নিত্য দৈনন্দিন জীবনে এরা প্রতিবেশী হলেও প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত। জেসন ব্রেকফাস্টের জন্য স্ন্যাক্স নিয়ে বাড়ি ফিরতেই নামলো বৃষ্টি। ওর পরিবার বলতে বৃদ্ধ ক্যাসি, স্ত্রী রাইলি, 2 বাচ্চা রুথ আর গ্রাহাম। পরিবার সুখের হলেও মাথার উপর চাপ থাকবে না, এমন তো হয় না। ইএমআই ও পেন্ডিং বিলের ওজন ক্রমশ বাড়ছে। তার উপর এই নড়বড়ে ভগ্ন প্রায় বাড়ি, যতদিন যাচ্ছে সেটা ধসের নিম্নগামী। নিতান্তই পকেটে টান থাকায় নতুন বাড়িতে শিফট হতেও পারছে না। বৃষ্টির মধ্যে ইন্টারনেট শাটডাউন হলে সকাল সকাল বাচ্চাদের মধ্যে বাড়ল বিরক্তি। জেসন প্রমিস করেছিল আজ ক্রিসমাস ট্রি কিনতে যাবে। রাইলি সেটা মনে করিয়ে দিলে ইন্টারনেট থেকে মন ঘোরাতে বাচ্চারা শুরু করলো বায়না। বৃষ্টির মধ্যে তাদের আজকেই ট্রি লাগবে। সবাই আনন্দে রেডি হলে জেসন বেরোতে গিয়ে দেখে সদর দরজা লক। প্রথমে ভাবল বাচ্চাদের কীর্তি, কিন্তু কোনো দরজাই খুলছে না। অদ্ভুতভাবে সব জ্যাম হয়ে গেছে, যেন বাইরে থেকে সেটাকে লক করা হয়েছে। প্রত্যেকে যে যার মতো জানলা দরজা খোলার ট্রাই করেও কোনো লাভ হলো না। কি ব্যাপার, কেউ প্র্যাঙ্ক করছে নাকি? জেসন অ্যাটিকের জানলা খুলতে গেলেও দেখে সেইটারও একই অবস্থা। কেউ প্র্যাঙ্ক করলে নিশ্চয়ই এইটা অন্তত লক করতো না। শুধু তাই নয়, হঠাৎ করে ওয়াইফাই, ফোনের নেটওয়ার্ক সব উড়ে গেছে। জেসন ছুটে দরজায় লাথি মেরে একবার খোলার ট্রাই করেও কোনো লাভ হলো না। বেগতিক দেখে বাগানের দিকে দরজা জানলাগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটাও কিছুতেই ভাঙা যাচ্ছে না। তবে সে খেয়াল করলো বাইরের বৃষ্টির ফোঁটা জানলা সহ পুরো বাড়ি ঘিরে অদ্ভুত আকার নিচ্ছে। জেসন বিরক্ত হয়ে রাস্তার দিকে জানলাটা ভাঙতেই যাবে, তখনই দেখে সামনের প্রতিবেশী ওদের দিকে আয়নায় রিফ্লেকশন ফেলে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। বুঝলো তাদের মতো বাকিরাও ঘরে আটকে পড়েছে। তখনই গ্রেগের ওয়াইফ সুজান রানিং করে বাড়ি ফেরার সময় জেসনরা চিৎকার করে হেল্প চাইতে থাকে, কিন্তু সে কিছুতেই শুনতে পায় না। তবে নিজের বাড়িতে হাজব্যান্ডকে লক দেখে সুজান চলে যায় সাহায্য ডাকতে। সবাই তখন ভাবছে কি হচ্ছে তাদের সাথে, এমন জিনিস তো আগে কোনোদিনও হয়নি। জেসন গ্যারেজের দরজাটা খোলার ট্রাই করে, তবে সেইটাও বিফলে। তাই বীতশ্রদ্ধ হয়ে বাকি প্রতিবেশীরা কি করছে জেসন সেটা দূরবীন দিয়ে দেখতে থাকে। রাস্তার ওপারেই বৃদ্ধ রিচার্ডসনের ফ্যামিলি। 3 নাতি নাতনি কর্মসূত্রে অন্য জায়গায় শিফট করেছে। গ্রেগ এবং তার ওয়াইফ সুজান স্পোর্টসের সাথে যুক্ত, আর ওইটা হলো পাগল বোটওয়ালা ম্যাক্স, যার বাগানে একটা বোট রাখা। আর ওই বাড়িতে একটা লাভ বার্ডস 1 নাইট স্ট্যান্ড করতে এসে ফেঁসে গেছে। ততক্ষণে রিচার্ডসন ফ্যামিলি সাইনবোর্ডের মাধ্যমে জিজ্ঞেস করে তাদের লক করার পিছনে কি সরকারের হাত আছে। জেসন উত্তর দেয় হতেও পারে, কিন্তু কেন? রিচার্ডসন বলে হয়তো সেফটির জন্য। এদিকে বোটওয়ালা বলছে এটা এলিয়েনের কাজ। জেসন জিজ্ঞেস করে এটা কি তাদের সাথেই হয়েছে নাকি পুরো শহর জুড়ে। তবে রিচার্ডসনের উত্তর দেখে বোঝা গেল
এর উত্তর তারাও জানে না, কারণ হতেও পারে এটা পুরো পৃথিবী জুড়ে হয়েছে। তাই এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অনেকদিন পর গোটা পরিবার মোবাইল, ইন্টারনেট, টিভি ও বাইরের জগৎ ছেড়ে নিজেদের মধ্যে গল্প জুড়েছে। অ্যাকোরিয়ামে রাখা মাছগুলোকে গ্রাহাম খুব মনোযোগ দিয়ে দেখে। মনে হচ্ছে আজ তাদের অবস্থা অ্যাকোরিয়ামে রাখা এই মাছগুলোর মতো। রাইলি আর জেসন যতটা সম্ভব নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করে, কারণ তারা যদি প্যানিক করে বসে তাহলে বাচ্চাগুলোর কি হবে। রাইলি আরও ব্যস্ত হয়ে উঠেছে এই ভেবে যে তার বয়স্ক বাবা মা এখন কি করছে। এর মধ্যে রাইলিকে না জানিয়ে এতদিন ধরে লুকিয়ে রাখা বন্দুকটা দেখে জেসনের উপর রীতিমতো রেগে আগুন। জিজ্ঞেস করায় বলল কদিন আগে জেসন দুঃস্বপ্নে এক বিপদের আভাস পেয়েছিল, তাই সেফটির জন্য বন্দুকটা নিয়ে আসা। তবে আজ সেটা যে দরকার লাগবে না তার কি গ্যারেন্টি। সকাল গড়িয়ে সন্ধে নামে, বৃষ্টি এখনো থামেনি, আর দরজা খোলার কথা নাই বা বললাম। অধৈর্য হয়ে জেসনকে দরজা ড্রিলিং করতে শুনে ঘুম ভাঙল রাইলির। প্রায় আধা ঘন্টা ধরে দরজা ড্রিল করেও কোনো লাভ হচ্ছে না। বৃষ্টির ফোঁটা কেমন যেন ফাঁকা জায়গাগুলো নিজে থেকে ব্লক করে দিচ্ছে। তবে দরজা খুলছে না তো কি হয়েছে। জেসন দেওয়াল, মেঝে সব ফাটিয়ে কোনো মতে একটু জাস্ট বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনোটাই কাজে দেয় না। বৃষ্টি বাড়ির চারপাশে এক অদৃশ্য ঘেরাবন্দি বানিয়েছে, তবে এয়ারটা পাস হচ্ছে। সারাদিনের পরিস্থিতি দেখে জেসন একটু চিন্তিতভাবেই বলে, যে জিনিস আমাদের বন্দি বানিয়েছে সেটা মনে হয় না মানুষের তৈরি। কথাটা শুনে রাইলির মনে ভয়ের উদ্রেক হলে মেঝে, দেওয়ালের ফাটা জয়েন্টগুলো ঢেকে ফেলতে বলে, যাতে বাচ্চারা কিছুই জানতে না পারে। সকালে ঘুম ভাঙলে বৃষ্টি থেমেছে দেখে দুজন দ্রুত নিচে এসে দরজা খুলতেই দেখে যেই কার সেই। গ্রাহাম শান্ত গলায় বলে, আমরা চেষ্টা করেছি বাবা, দরজাটা খুলছে না। ছেলে মেয়েকে শান্ত হয়ে বসে থাকতে দেখে জেসন মুড ফ্রেশ করতে ধুলো ঝেড়ে বের করলো হারিয়ে যাওয়া নস্টালজিক স্মৃতি, যেমন গ্রামাফোন, ডিভিডি প্লেয়ার ও ডিজিটাল মুভি ক্যাসেট। বর্তমানে স্ট্রিমিং অ্যাপ, ইউটিউব, স্পটিফাইয়ের যুগে এইগুলো সবাই ভুলতে বসেছে। বর্তমানের ব্যস্ততার যুগে বাবা মা হোক বা তাদের সন্তান, তারা ভুলেই গেছে প্রাথমিক শিক্ষা বাড়ি থেকেই শুরু হয়। তাই ঘরবন্দি থাকলেও গ্রাহামদের কাজে ফাঁকি দেওয়া যাবে না। নিজের কাজ নিজেকেই করতে হবে। খাবার থেকে শুরু করে জল, ইলেকট্রিক ও গ্যাসের মতন প্রাকৃতিক উপাদান সহজলভ্য হলেও তাদের এগুলো অমূল্য সম্পদের মতন ব্যবহার করতে হবে, অ্যাটলিস্ট যতদিন না সব নর্মাল হচ্ছে। বাকি যা রেশন আছে 1 মাস ভালো করেই চলবে। এদিকে ক্যাসি পড়েছে মহা জ্বালায়। তার বাইরে গিয়ে নেচার্স কল করার অভ্যেস, কিন্তু যাবে কি করে। জেসন বুঝিয়ে দিল, যা করার ঘরেই করো, আমি না হয় পরিষ্কার করে দেব। আজ 4র্থ দিন, গ্রাহামের সিলেবাস কমপ্লিট আর রুথের ড্রয়িং। তাই জেসন ঠিক করলো আজ ওদের মাছ কাটতে শেখাবে। আপাতত মাছ নেই, যার কারণে রুথের পুরনো পুতুলগুলোই মাছ হিসেবে ইউজ হবে। বাবার এত সুন্দর মাছের ব্যাপারে নলেজ দেখে রুথ জিজ্ঞেস করে, বাবা তুমি এত কিছু জানলে কি করে? তখন জেসন বলে, তার একটা বোট ছিল যেটা নিয়ে সে মাঝের মধ্যেই বেরিয়ে পড়তো ফিশিং করতে। তবে ওদের দুজনের খরচা চালানোর জন্য পরে বোটটা বেচে দিয়েছে। এইটা শুনে দুজনে বুঝতে পারে বাবারা সংসারের জন্য নিজের অনেক স্বপ্ন ও ইচ্ছেগুলোকে ত্যাগ করে, যা চোখে দেখা না গেলেও সময়ের সাথে সেই অনুভূতি প্রকাশ পায়। বেলায় জেসন রিচার্ডসনের থেকে জানার চেষ্টা করে এই পরিস্থিতি কত দূর অবধি ছড়িয়েছে, কিন্তু উনিও সঠিকভাবে জানেন না। তাই ঠিক করলো এতদিন যে প্রতিবেশীদের সাথে কথা বলা হয়ে ওঠেনি, এখন সময় এসছে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে একে অপরকে সাহায্য করা। এইভাবেই কেটে যায় 1 সপ্তাহ। কারেন্ট কখনো যাচ্ছে আবার আসছে। রাইলি এতদিনে টমেটো কাটার পর সে নির্যাস সংরক্ষণ করছে, যাতে সেইটাকে শুকিয়ে টমেটোর বীজগুলো পরে কাজে লাগানো যায়। ওইদিকে রিচার্ডসন বোর্ডে লিখে জানালো টানা 5 ব্লক অবধি সবার একই হাল। রিচার্ডসন জিজ্ঞেস করে, তোমরা সবাই ভালো আছো তো? জেসন জানায় তারা সবাই মোটামুটি ভালো আছে। আচ্ছা রিচার্ডসন, তুমি কি করো? উত্তর এলো, সে একজন প্রাক্তন ডেন্টিস্ট। এইভাবেই দুজনের গল্পের মাঝে রিচার্ডসন জানায় তাদের কাছে খাবার প্রায় শেষের পথে।
এটা জেনে জেসন যে ওদের সাহায্য করবে সেই উপায় নেই, তাই সাহস হলো না বয়স্ক মানুষ দুজনকে ফেস করার। এইভাবেই আরও কাটল 2 সপ্তাহ। রুথ একা বসে ড্রয়িং করার সময় বৃষ্টির ফোঁটার অদ্ভুত আকার নেওয়াটা খেয়াল করলেও তেমন কেউ এটাই পাত্তা দিল না, কারণ জেসন গান চালিয়ে সবাইকে নিয়ে নাচতে ব্যস্ত। পা নাচাতে পিছু রইল না বৃদ্ধ ক্যাসি। একসাথে সিনেমা দেখা থেকে শুরু করে গল্পের বই পড়া, পুরনো কাপড়গুলোকে একসাথে বেঁধে জিমন্যাস্টিকের সরঞ্জাম বানিয়ে নেওয়া থেকে শুরু করে প্রতিদিন শরীরচর্চা, সবই ধীরে ধীরে তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। না আছে ইএমআই টেনশন, না আছে ওভার ডিউ বিলিংয়ের ঝঞ্ঝাট। বড়দিন চলে আসলে অ্যাটিকে পড়ে থাকা আগের বছরের ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে তারা আনন্দ করে। শুধু তারা কেন, প্রতিটা প্রতিবেশী নিজের মতন করে আনন্দে মেতে ওঠে। এরপর সময় গড়িয়ে কেটে যায় 1 মাস। সেদিন রাতে বাইরে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনে রুথ বলে, ওরা এসে গেছে। সে গল্পের বইয়ে পড়েছে বৃষ্টির সাথে নাকি তেনারা আসে, কিন্তু কারা? এতদিনে ঘরে খাবারের কমতি দেখা দিচ্ছে। দুধ, ডিম, মাছ বেশ কিছুদিন হলো ফুরিয়েছে। স্যালাডটাই ভরসা, আবার তাও সেটা লিমিটেড, কারণ যে গাছগুলো তারা ঘরের মধ্যে লাগিয়েছে তার ফলন হতে সময় লাগবে। ছোট্ট রুথ বলে, আমি আজ বাইরে কাউকে দেখেছি, সে কিছু যেন একটা বলার চেষ্টা করছিল। তখন রাইলি বলে, আমরা যখন একভাবে বাইরে বৃষ্টির দিকে চেয়ে থাকি তখন এমন কিছু দেখতে পাই যার অস্তিত্ব নেই। তার কথায় কেউ বিশ্বাস না করলে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে রাইলি তাদের চিনি ছাড়া হ্যান্ডমেড কুকিজ খাওয়ায়। কিন্তু তার চোখের কোণে জল, সেও ধীরে ধীরে পরিস্থিতির সাথে ভেঙে পড়ছে। এইভাবে আর কতদিন? রাত গভীর হলে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আকাশের তারাগুলোকে একভাবে দেখে যায়। সেগুলো যেন অনেকটা নিচে নেমে এসছে। তাদের এমন উজ্জ্বলতা মানুষ লাস্ট কবে দেখেছে খেয়াল নেই। হঠাৎ বাগানের জঙ্গল থেকে শিকারীর ভয় ত্যাগ করে বেরিয়ে আসা ধূসর নেকড়েটাকে শান্তি মনে বিচরণ করতে দেখে রাইলি খুব খুশি হয়। পৃথিবী কি তাহলে সত্যিই বদলাতে শুরু করেছে? সকালে ঘুম থেকে উঠে স্যান্টাক্লজের পাঠানো গিফট দেখে রুথ আনন্দে মেতে ওঠে। গ্রাহাম মায়ের জন্যও গিফট রেখেছে, গাছের সেই ছোট্ট টমেটো। এই খুশির মুহূর্তে রুথের নজর সামনের বাড়ির জানলার দিকে গেলে মিস রিচার্ডসনকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখে। তখনই জেসন বাচ্চাদের সরিয়ে নেয়। আজ থেকে মিস্টার রিচার্ডসন একা হয়ে গেলেন। এদিকে ক্যাসিকে নিয়েও চিন্তা বাড়ছে, কারণ ওর হার্টের ওষুধ শেষ হয়ে এসছে। তাই জেসন নিজের খাবার ওকে দিয়ে দেয়। রাতে রুথ যখন নিচে একা খেলছিল তখন ক্যাসি বিদ্যুতের ঝলকানিতে বাগানের দিকে কারোর উপস্থিতি টের পায়। রুথের কিছু একটা মনে হলে পর্দা সরাতেই সুজানকে দেখে রক্তাক্ত অবস্থায় হাতে ছুরি নিয়ে দৌড়ে আসতে। সে ঘরে ঢুকতে দেওয়ার জন্য চিৎকার করছে। তার আওয়াজ শুনে বাকিরা এলে আতঙ্কিত সুজান বলে, বাইরে কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তোমরাও সাহায্যের আশা রেখো না, এমনভাবে লুকিয়ে থাকো যাতে ওরা তোমাদের দেখতে না পায়। সুজান সাহায্যের শেষ আকুতি জানাতেই হঠাৎ বৃষ্টির মধ্যে এক অদৃশ্য কেউ তাকে টেনে নিয়ে যায়। ওরা ঝাপসা দেখতে পেল অদ্ভুত আকৃতির কয়েকটা ক্রিচার বাইরে ঘুরছে, আর তখনই এক তীব্র উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার সাথে বাইরে আর কিছুই দেখা যায় না। এমন এক অদ্ভুত পরিস্থিতি দেখে জেসন সবাইকে নিয়ে ফ্যামিলি মিটিং ডাকে। রুথ বলে, তোমাদের বলেইছিলাম সেদিন আমি বাইরে কাউকে দেখেছি, কিন্তু সে এই রকম ছিল না। জেসন বলে, আজ থেকে আমরা এমনভাবে লুকিয়ে থাকবো যাতে বাইরের কেউ জানতে না পারে। বিশেষ করে বৃষ্টির সময় বাড়ির সব পর্দা লাগিয়ে রাখতে হবে। সবশেষে জেসন একটাই কথা জানায়, যাই হয়ে যাক না কেন আমরা সারভাইভ করব। পরের দিন সকাল থেকে মুষলধারে শুরু হলো বৃষ্টি। জেসন জানলায় দাঁড়িয়ে বাকিদের ভারাক্রান্ত মনে দেখছে। মিস্টার রিচার্ডসন তার স্ত্রীর দেহ ঢেকে শেষ বিদায় জানাচ্ছে। কারোর বাড়িতে খাবার নেই তো কারণ মেডিসিন। ওয়ান নাইট স্ট্যান্ড করতে আসা কাপলটাও শুরু করেছে ঝগড়া। ছেলে মেয়েকে ক্যাসির সাথে নিচে নামতে দেখে দ্রুত পর্দা লাগিয়ে জেসন সবাইকে ওয়ার্কআউট করার জন্য উৎসাহ দিল।
ঘরের মধ্যেই গ্রাহাম দৌড়চ্ছে, আর অন্যদিকে রুথ চিমনির সাথে লাগোয়া করিবর গায়ে কাপড় ঝুলিয়ে শুরু করেছে জিমন্যাস্টিক। কিন্তু ওইটুকু মেয়েরও ওজন সহ্য করার ক্ষমতা চিমনি হারিয়েছে। তাই ফাটল ধরার সাথে চিমনি ক্যাপ ভেঙে পড়লে তারা অনেক দিন পর দেখতে পেল বাইরের আকাশ। রুথ আনন্দে বলে ওঠে যে আমরা তাহলে এইবার চিমনি দিয়ে বাইরে যেতে পারবো। কিন্তু জেসন জানায় চিমনির যা অবস্থা সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বাবার কথা শুনে রুথ বুঝতে পারে সেদিন তাহলে চিমনি বেয়ে স্যান্টা আসেনি, বরং তাকে মিথ্যে বলা হয়েছিল। তখনই বাবা মায়ের অপ্রস্তুত হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে রুথ হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম, চিমনির যা অবস্থা একমাত্র আমিই উপরে যেতে পারবো। সেই মতো ব্যবস্থা করে সবাই একদিক দিয়ে দড়ি টানতে থাকলে রুথ ধীরে ধীরে চিমনির উপরে উঠে যায়। কিন্তু এরই সাথে বাড়ছে চিন্তা, কারণ সে যত উপরে যায় চিমনির কিছু অংশ ভেঙে পড়তে থাকে। তবে উপরে গিয়ে বুঝলো বাবা ঠিকই বলেছিল, জায়গাটা যা সরু তার পক্ষেও বেরোনো সম্ভব নয়। সবাই তাকে নিচে নামতে বললে রুথ বায়না ধরল বাইরেটা দেখার। উপরে উঠে কোনো মতে হাতটা বাইরে এনে আনন্দে বলে ওঠে, বাবা দেখো আমি পেরেছি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। বৃষ্টি শুরু হলে সবাই তাকে নিচে নামিয়ে এনে বুকে জড়িয়ে ধরল। তখনই শোনা যায় ক্যাসির কান্না। ওর হার্টের ওষুধ শেষ হয়েছে, তাই ব্যথায় কষ্ট পাচ্ছে। রাইলি তাকে স্নেহের আবেশে জড়িয়ে ধরে বলে, তোমার সাথে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। জেসন বুঝতে পারে তারা এখন অসহায়। চোখের সামনে আদরের ক্যাসিকে কষ্ট পেতে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এইভাবে তিলে তিলে কষ্ট পেয়ে মরার থেকে তাকে শান্তির মৃত্যু দেওয়াটাই শ্রেয়। তাই রাইলিকে বলে, বাচ্চাদের ঘরে নিয়ে যাও আর টিভির সাউন্ডটাও বাড়িয়ে রেখো। তারা সবাই ক্যাসিকে শেষ বিদায় জানিয়ে ভিতরে গেলে জেসন ক্যাসির কাছে ক্ষমা চেয়ে তাকে শুট করে। কষ্ট ও বুক ফাটা যন্ত্রণায় জেসন ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। তার একার পক্ষে সব সামলানো কি আদৌ সম্ভব? কিন্তু এখন নতুন প্রবলেম দেখা দিয়েছে। তারা ক্যাসির বডিটা কি করবে? বাইরে যাওয়া তো সম্ভব না। রাইলি বলে, বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমরা ওকে চিমনিতে ক্রিমেশন করতে পারি। কিন্তু জেসন বলে, পরিস্থিতি যতটা ভয়াবহ দেখছি আমি জানি না এইভাবে আমাদের কতদিন থাকতে হবে, কারণ খাবার প্রায় শেষের মুখে। তাই সে ক্যাসির বডি প্রিজার্ভ করবে। খারাপ পরিস্থিতি এলে হয়তো তাকেই খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। বাইরে অনেক দিন ধরে খাদ্যাভাবে ঘুরতে থাকা ধূসর নেকড়েটাকে দেখে মায়া হয় জেসনের। তাই ক্যাসির অবশিষ্ট প্লাস্টিকে বেঁধে চিমনি দিয়ে বের করে তাকে খেতে দেয়। কিন্তু তখনই ভয়ঙ্কর বিদ্যুৎ গর্জনের সাথে বৃষ্টি নামলে ভয় পেয়ে নেকড়েটা খাবার ফেলেই পালিয়ে যায়। নিজের অজান্তেই জেসন কাঁচে হাত রাখলে সে প্রথম লক্ষ্য করে বৃষ্টির ফোঁটার সে অদ্ভুত আচরণ। এদিকে রুথ গ্রাহামকে বলে, এটা নিশ্চয়ই এলিয়েনদের কাজ। গ্রাহাম সেই মাছ ভর্তি অ্যাকোরিয়ামটার দিকে তাকিয়ে জানায়, এটা যার কাজ হোক না কেন, তারা আমাদের বন্দি বানিয়ে শাস্তি দিচ্ছে। পরের দিন অনেক কষ্টে তারা সূর্যের দেখা পেলে যখন গাছগুলো জানলার সামনে রাখছিল, তখনই মন ভার করে আবার বৃষ্টি নামল। সবাই দ্রুত জানলা বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়লে রুথ দেখে একটা টব সরাতে ভুলে গেছে। সে দৌড়ে টবটা আনতে গেলে তখনই এক বিশাল আকায় ক্রিচার জানলার বাইরে থেকে তার উপস্থিতি টের পেয়ে যায়। রুথ ভয়ে জানলার নিচে পাথরের মতন বসে প্রহর গুনতে থাকে। কিছুক্ষণের মধ্যে অবশ্য ক্রিচার চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল। তবে আজ খেতে বসে রুথ কেঁদে ফেলে। তার পক্ষে প্রতিদিন খিদে সহ্য করে থাকা সম্ভব হচ্ছে না। ওর আরও খাবার চাই। জেসন নিজের খাবারটুকু মেয়েকে দিয়ে দিলে রুথ ফ্রিজ দেখতে যাওয়ার বায়না ধরে। রাইলি ওকে ফ্রিজ খুলতে বাধা দিলে জেসন বলে, ওকে দেখতে দাও। রুথ আনন্দে ফ্রিজ খুললে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, কারণ ফ্রিজ ফাঁকা। রাইলি কিচেনের বাকি ড্রয়ারগুলো খুলে দুজনকে দেখালে রাইলি সহ দুই বাচ্চা কান্না করতে থাকে। রাইলিকে সামলে জেসন আশ্বাস দেয় একদিন সব ঠিক হয়ে যাবে, তারা ঠিকই বাঁচবে। কিন্তু রাইলি এই মিথ্যে স্বপ্ন দেখে ক্লান্ত। তার চোখের সামনে হয়তো একদিন সব শেষ হয়ে যাবে। কিন্তু জেসন হার মানতে নারাজ।
তার দৃঢ় বিশ্বাস সে যতদিন বেঁচে আছে গোটা পরিবারকে একা সামলাবে। সে নিশ্চয়ই কোনো একটা উপায় ঠিকই বের করবে। তখনই গ্রাহাম তার প্রিয় অ্যাকোরিয়ামের মাছগুলো কেটে এনে জিজ্ঞেস করে, বাবা, আমি কি ভুল করলাম? সবাইকে আশ্বাস দিয়ে জেসন বুকে আগলে রেখে বলে, কেউ কোনো তোমরা ভুল করনি। এরই মাঝে জেসন বাইরে নেকড়েটাকে দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে দ্রুত চলে যায় গ্যারাজে। বসে পড়ে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ট্র্যাপ তৈরি করতে। পরের দিন জেসন ট্র্যাপ তৈরি করতে সক্ষম হলে সেটাই ক্যাসির মাংস দিয়ে চিমনির বাইরে বের করে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা রেড ফক্স ট্র্যাপে লাগানো মাংস খেতে আসে, কিন্তু সে খুব অনায়াসে মাংসটা খেয়ে চলে যায়, অর্থাৎ ট্র্যাপ কাজ করেনি। তবে জেসন ভেঙে পড়ল না। সে আরও কদিন লাগিয়ে দিল একটা বেটার ট্র্যাপ বানাতে, কিন্তু এইবারেও একই রেজাল্ট। জেসন কদিন ধরে না খেয়ে একভাবে ট্র্যাপ তৈরি করে চলেছে। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। যথেষ্ট খাবার পেটে না পড়ায় তার মাথা কাজ করছে না। রাইলি একদিন খাবার দিতে এলে সে বলে, আমার লাগবে না, এটা রুথকে দাও। কিন্তু রাইলির কথা জেসন ফেলতে পারে না। তবে বাটিতে পড়ে থাকা গাজরটা দেখে মাথায় হঠাৎ বুদ্ধি খেলে যায়। আজ বাগানে প্রতিদিন আসতে থাকা রেড ফক্সটাকে নয়, বরং সে ছোট্ট প্রাণীগুলোকে টার্গেট করবে। অতঃপর ট্র্যাপে গাজর সেট করে বসে থাকলে অবশেষে একটা কাঠ বিড়ালি ধরা পড়লে বহুদিন পর সবাই মিলে তার মাংস খায়। জেসন বুঝতে পারছিল সময় চক্রে যুগের যতই অগ্রগতি হোক না কেন, তারা যেন প্রস্তর যুগের সেই আদিম সময়ে ফিরে যাচ্ছে। সেটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। তবে বাড়িটা যেহেতু অনেক দিন ধরে ধসে যাচ্ছে, তাই হয়তো মাটি পেতে অসুবিধা হবে না। যেমন ভাবা তেমন কাজ। মেঝে ফাটিয়ে কিছুটা গর্ত করতেই মাটির দেখা পেলে তারা সেইখানে শুরু করলো প্ল্যান্টেশন। সময় এগিয়ে চলল দুর্বার গতিতে। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস। কেউ জানতো না এর শেষ কবে। বেশিরভাগ প্রাণী না খেতে পেয়ে মারা গেছে, কেউ জীবন সংগ্রামে হেরে বাঁচার আশা ছেড়ে দিয়েছে, কিন্তু গুটি কয়েক সারভাইভ করছে নতুন উদ্দেশ্য নিয়ে। ঠিক ওই ডারউইনের মতবাদ, সারভাইভাল অব দ্য ফিটেস্টের মতো। তবে নিয়ম একটু আলাদা, কারণ খাঁচায় এখন পাখি নয়, মানুষ রয়েছে। জেসনরাও এই নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে। এইভাবেই কেটে যায় 5 বছর। তাদের জীবন এখন সম্পূর্ণ পাল্টে গেছে। বাড়ির ভিতরেই গড়ে উঠেছে একটা নতুন ইকোসিস্টেম। তাদের লাগানো ফসল আজ পরিপক্ক। গ্রাহাম যে কোনো প্রো পিয়ানো বাদককেও হার বানাতে পারে, আর রুথ এখনও তার ড্রয়িংয়ের শখ বজায় রেখেছে। সাথে বাইরের জগৎটাও পাল্টেছে। এখন সড়ক তৈরির জন্য একটাও গাছ কাটা পড়েনি। বনের পশু আজ নির্দ্বিধায় তাদের কলোনিতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তবে এই সব কিছুর সাথে জেসনের দাড়িতে পাক ধরলেও চিমনি দিয়ে শিকার করায় আরও পটু হয়ে উঠেছে। তবুও রুথ মাঝের মধ্যে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা কি শিকার করা বন্ধ করতে পারি না? একদিন ভীষণ বৃষ্টি আসলো। তখনই রাইলি দেখে বাইরে উজ্জ্বল আলোর সাথে দীর্ঘ 5 বছর পর সদর দরজাটা হালকা খুলে বন্ধ হয়ে যেতে। যত সময় যাচ্ছে বাড়িতে ফাটল ধরছে, মাটির লেভেল আরও নিচে নেমেছে। এর মধ্যে জেসন সবাইকে ডেকে দেখায় তার পুরনো গাড়িটা সে এতদিনে স্টার্ট করতে পেরেছে। তবে পেট্রোল কম, তাই হয়তো আর মাত্র 2 বার স্টার্ট করা যেতে পারে। এই ক্ষণিকের আনন্দে সবাই মেতে উঠলেও গ্রাহামের এতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার এইগুলো সময়ের অপচয় মনে হয়, কারণ যে গাড়ি কোনোদিনও বাইরেই যাবে না, সেটা স্টার্ট হয়েছে বলে আনন্দ করে কোনো লাভ নেই। জেসন রেগে তাকে পরের দিন ফার্মিংয়ে হেল্প করতে বললে গ্রাহাম বলে, আমাদের কাছে যথেষ্ট খাবার মজুদ আছে, তাই এত ভেবে লাভ নেই। তখন জেসন বলে, যদি কখনো দরকার পড়ে তখন কি করবে? আমাদের কখনোই আশা ছাড়লে হবে না, কারণ আশাহীন অবস্থায় মানুষের বেঁচে থাকা মৃত্যুর সমান। সেদিন বিকেলে প্রবল বৃষ্টি নামলে জেসন পর্দা নামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বাকিদের ঢিলেমি দেখে সাবধান করতে গেলে হঠাৎ নজর যায় দরজার দিকে। বাইরে সে অদ্ভুত ক্রিচার মৃত্যুর প্রহরীর মতো দাঁড়িয়ে। তার আগমনে দরজার লকে বৃষ্টির ফোঁটার পরিবর্তন দেখে বুঝল এদের মধ্যে জলের গতিবিধি নিয়ন্ত্রণ করার অদ্ভুত এক ক্ষমতা আছে।
সবাই ততক্ষণে দ্রুত প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়লে প্রথমবারের মতন ক্রিচার তাদের বাড়ির ভিতরে ঢোকে। তার স্পর্শ যেখানেই পড়ছে সেখানকার ফসল, খাবার এবং পানীয় সব নষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে রাইলির গতিবিধি বুঝতে পেরে প্রাণীটা ধাওয়া করলে রাইলি সঠিক সময় লুকিয়ে পড়ে এই যাত্রায় বেঁচে যায়। অতঃপর কাউকে দেখতে না পেয়ে ক্রিচার চলে যেতে গ্রাহাম দরজা খোলা দেখে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই জেসন ওকে আটকে দিলে সবাই দেখে বাইরে শুধু একটা নয় একাধিক ক্রিচার রয়েছে। রুথ ওই ক্রিচারের বডি থেকে বেরিয়ে আসা তরলের স্বাদ নিয়ে বুঝতে পারে এটা সি ওয়াটার, অর্থাৎ এই ক্রিচারগুলো সমুদ্র থেকে এসছে। তাদের চলে যাওয়ার সাথে বৃষ্টি থেমে আকাশে সূর্য উঁকি দিল। জেসন তখনই বুক ভরা আশা নিয়ে দরজা খুলতে যায়, কিন্তু জুটল শুধুই নিরাশা। রুথ আবার ওর গল্পের বই নিয়ে বসেছে। বাবাকে শোনায় লেভাইথান, ক্র্যাকেন এবং মারমেডের গল্প। রুথ বলে, আচ্ছা বাবা, আজ পর্যন্ত মানুষ সমুদ্রের 20% ডিসকভার করতে পেরেছে, তাই যাকে আমরা এলিয়েন বলে মনে করছি হতেও তো পারে তারা ওই রূপকথার গল্পের সামুদ্রিক জীব ক্র্যাকেন। এই কারণেই তো তারা বৃষ্টির জল কন্ট্রোল করতে পারছে। এতদিন ধরে যেটাকে আমাদের পৃথিবী ভাবছিলাম সেটা হয়তো শুরু থেকে তাদেরই ছিল। আমরা আমাদের নয়, বরং তাদের ঘরে রয়েছি। রুথকে বিভিন্ন কথা বলে ভুলিয়ে রাখলেও তারা পড়ল চিন্তায়। ক্রিচারটা ঘরে আসার পর পানীয় জল থেকে শুরু করে গাছপালা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এবং মাটি হয়েছে অনুর্বর। রাইলি বলে, রুথ ঠিকই বলেছে, ক্রিচারগুলো চাইছে আমরা খাবার না খেতে পেয়ে যাতে শেষ হয়ে যায়। খাবার জল এমনিতেই মাত্র 3 দিন চলবে। এরপর রাইলি এক প্রকার অস্থির হয়ে বলে, এতদিনে যারা মারা গেছে তাদের থেকে ওরা বেটার নয়, বরং এই ভাঙা চিমনির জন্যই ভাগ্যক্রমে বেঁচে আছে। এখন যদি তারা বাড়ি থেকে বেরোনোর উপায় খুঁজে না পায় তাহলে তারাও শেষ হয়ে যাবে। এরই মাঝে একটা ছোট্ট ওটার ট্র্যাপে ধরা পড়লে রুথের সেটার উপর মায়া হলে তাকে ট্র্যাপ থেকে বের করে আদর করতে থাকে। কিন্তু হঠাৎ ওটারটা ওর হাতে কামড়ে দিলে জেসন ওটারটাকে মেরে ফেলে। রুথ বাবাকে অনেক আটকানোর চেষ্টা করে। সে জানে ওটারটা ভুলবশত এমন করে ফেলেছে, কারণ অন্যান্য প্রাণীরাও মানুষদের ভয় পায়, যেটাকে আমরা ভুল বুঝি। তবে এখান থেকে শুরু হয় নতুন সমস্যা, কারণ ওটারের কামড়ে রুথের ইনফেকশন ছড়িয়ে পড়লে সে অসুস্থ হয়ে পড়ে। ঘরে অ্যান্টিবায়োটিক নেই যে তার জ্বরও কমবে। পরিবারের এমন অবস্থা দেখে জেসন খেই হারিয়ে ফেলে, তাই রাগের বশে শেষ চেষ্টা করে গাড়ি ড্রাইভ করে গ্যারাজের দরজা ভেঙে ফেলতে, কিন্তু ব্যর্থ হলো। শেষ ধাক্কাটা মারার পর জেসন জ্ঞান হারিয়ে ফেললে রাইলি এসে তাকে বাঁচায়। এমন অবস্থার মাঝে জেসন খেয়াল করে মেঝেতে ফাটল ধরেছে, আর সেই ফাটল ঘরের বিভিন্ন প্রান্তে গেছে। ঘর এমনিতেই ধসছে, তাই হয়তো খুঁড়তে শুরু করলে তারা খুব সহজেই বেরোনোর রাস্তা পেয়ে যাবে। জেসন ফলো করে গিয়ে দেখে এই ফাটল বাথরুম অবধি গেছে, তাই সে কিছু না ভেবে গর্ত করতে থাকলে তার অনুমান একদম সঠিক হয়, কারণ নিচেই রয়েছে ওপেন ড্রেনেজ, যেটা দিয়ে তারা মেন সিওয়ার পাইপ অবধি পৌঁছতে পারবে। আর সবথেকে বড় কথা, মেন লাইনগুলো প্রতিটা বাড়ির সাথে ইন্টারকানেক্টেড। জেসনের মনে পড়ে মিস্টার রিচার্ডসন ডেন্টিস্ট ছিলেন, তাই ওর কাছে অ্যান্টিবায়োটিক থাকার সম্ভাবনা আছে। কিন্তু প্রবলেম হলো ফাটলটা আরও বড় করতে হবে, তবেই একমাত্র জেসন সেখান থেকে পার হতে পারবে। তখন রাইলি বলে তাদের হাতে বেশি সময় নেই। জেসন ফাটল দিয়ে যেতে না পারলেও রাইলির পক্ষে রিচার্ডসনের বাড়ি যাওয়া সম্ভব। সেই মতো প্ল্যান করে ক্যামেরা আর টেলিফোনিক ডিভাইস নিয়ে সে রওনা দেয় রিচার্ডসনের বাড়ি। ওদের বাড়ির একটা প্রান্তে ইট লুজ থাকায় সেটা দিয়ে প্রবেশ করার চেষ্টা করলে লাইনে ডিস্টার্ব হয়, আর এইটা দেখে জেসন পাগলের মতন রাইলিকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে। তখন রিচার্ডসনের বাড়ি থেকে রিফ্লেকশন ফেলে রাইলি তাদের সিগন্যাল দিলে সবাই শান্ত হয়। রাইলি সেখানে রিচার্ডসন কাপলের বডি পড়ে থাকতে দেখে বুকটা কেঁপে ওঠে। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে এটা বহুদিন জলের তলায় ছিল। রাইলি সেখানে ভাগ্যক্রমে অ্যান্টিবায়োটিক সহ আরও কিছু ওষুধ পেয়ে গেলে ফিরতে যেতেই শুরু হয় প্রবল বর্ষণ। রাইলি আনন্দে সুখবরটা দিতে গেলেই হঠাৎ শুনতে পায় তার পিছনে ক্রিচারের ভয়ঙ্কর শব্দ।
ইতিমধ্যে ঘরে জল ভরতে শুরু করেছে দেখে রাইলি কোনো ক্রমে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ক্রিচারের নজরে পড়ে গেছে। কোনো ক্রমে এক্সিট পয়েন্টে এসে পড়লে জেসন ওকে ধরে তুলতেই যাবে, তখনই ক্রিচার চলে আসলে রাইলি ওকে ভয়ে শুট করে। এই সুযোগে রাইলিকে উপরে তুলে নিলে জেসন ফাটলটা বুঝিয়ে দেয়। অবশেষে সময় মতো রুথকে ওষুধ খাইয়ে তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কিন্তু সমস্যা এখন যে দরজায় কড়া নাড়ছে। ক্রিচারগুলো জেনে গেছে তারা এইখানেই আছে, তাই ওরা যখন তখন আসতে পারে। জেসন কোনো উপায় না দেখে রাইলিকে বাচ্চাদের নিয়ে অ্যাটিকে যেতে বলে, আর সে নিচে অপেক্ষা করবে। তখন গ্রাহাম বলে ক্রিচারগুলো যদি ভিতরে আসতে পারে তাহলে নিশ্চয়ই বাইরে যাওয়ার কোনো উপায় আছে, কারণ এমনিতেই এইভাবে সার্ভাইভ করে আমরা ফাইট ব্যাক করতে ভুলে গেছি। তাই এইবার যে কোনো মূল্যে তারা শেষ চেষ্টা করবে। অতঃপর জেসন রাজি হলে প্ল্যান মাফিক ঘরের সব পর্দা সরিয়ে দেয়। এখন বাইরে নয়, ঘরের ভিতরে ট্র্যাপ পাতবে। কাজে আসবে বিগত 5 বছরের অভিজ্ঞতা। অনেকদিন হলো জেসনের মাছ ধরা হয়নি, তাই এখন শেষবারের জন্য পুরনো স্কিল পরখ করে নেওয়া যাক, কারণ আজ তাদের এই বাড়িতে শেষ দিন। সময়ের সাথেই শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। তার সাথে দেখা দিল বাইরের ক্রিয়েচারদের আনাগোনা। তখনই হঠাৎ বাড়িতে জল ঢুকতে শুরু করে, খেলনার মতন ভাসিয়ে নিয়ে যায় 4 জনকে। ক্রমশ নিচের তলায় জল ভরার সাথে একটা ক্রিয়েচার ঘরে ঢুকে রাইলিকে শিকার করতে গেলে হ্যান্ডমেড মলটভ ছুঁড়ে মারতেই ক্রিয়েচারের গোটা শরীরে আগুন লেগে যায়। ক্রিয়েচারটা পালাতে গেলে জেসন হারপুন দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সে পাল্টা মরণ কামড় বসায়। তবে জেসন এই যাত্রায় কোনো মতে বেঁচে গেছে। তাদের এখনই অ্যাটিকে যেতে হবে, কিন্তু কিচেনে পড়ে থাকা ওই হারপুন ছাড়া তাদের কাছে ডিফেন্স করার মতন কিছুই নেই। তখন গ্রাহাম বলে তোমরা উপরে যাও, আমি ওটা আনছি। অতঃপর গ্রাহাম হারপুন পেয়ে গেলে বাঁচার শেষ আশায় তারা অ্যাটিকে গেলে সেইখানেও জল ভরতে শুরু করে। আর তখনই ক্রিচার মারতে ধেয়ে এলে জেসন গাড়িতে সেট করা লাস্ট ট্র্যাপ ট্রিগার হতেই সজোরে হারপুনের লং শট গিয়ে লাগে ক্রিচারের শরীরে। এরই সাথে প্রবল বেগে গ্যারাজের সেই বড় ফাটল দিয়ে জল বেরোতে শুরু করলে জলের স্তর ক্রমশ নামতে থাকে। জেসন এক মুহূর্ত দেরি না করে দড়িতে পেঁচিয়ে যাওয়া ক্রিচারটাকে মারার ভয় দেখিয়ে দরজা খুলতে বলে, কিন্তু রুথ তাকে বাধা দেয়, বলে বাবা, ওকে মেরে দিলে আমরা কোনোদিনই বাইরে বেরোতে পারবো না। তখনই জেসনের মনে পড়ে 5 বছর আগে রুথ বলেছিল সে যাকে দেখেছিল সেই ক্রিচারটা ভালো ছিল, সে যেন তাদের কিছু বলতে চাইতো। এর আগেও জেসন অনেক স্বীকার করেছে, রুথের মানা করা সত্ত্বেও সে ওই ওটারটাকে মেরেছিল। এই পৃথিবী শুরু থেকেই মানুষের নয় বরং অন্যান্য প্রাণীদের ঘর ছিল, তাই জেসন তাকে না মেরে দড়ি থেকে মুক্ত করে দেয় এবং বড় অদ্ভুতভাবে সেই ক্রিচার ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কৃতজ্ঞতা স্বরূপ দরজাটা নিজে থেকেই খুলে দেয়। তারা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। জেসনরা বাইরে বেরিয়ে আসলে বাকি ক্রিয়েচার তাদের মারতে যেতেই ঘরের ভিতরে থাকা সেই ক্রিয়েচারের ভীষণ হুঙ্কারে সবাই ওদের থেকে দূরে সরে দাঁড়ায়। ওরা জেসনদের ছেড়ে চলে গেলে তাদের চোখের সামনে প্রিয় বাড়িটা ভেঙে পড়ে। এরই সাথে আকাশে মেঘ কেটে বৃষ্টি থামল। রুথ কিছু একটা দেখে প্রাণ খুলে ছুটে যায় বড় গাড়িটার উপর। দেখে গোটা শহর জলের তলায়, দূর দূরান্ত অব্দি সব শান্ত। এ যেন সে নোয়ার জাহাজের গল্প। এতদিন পর তাদের পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। আসলে শেষ পর্যন্ত সবটাই ছিল এক নিঃশর্ত ক্ষমার আদান প্রদান। জেসনরা যেমন ওদের প্রতি করুণা দেখিয়েছিল, ঠিক তেমনভাবে ক্রিচারগুলো তাদের প্রতি সেই একই করুণা ফিরিয়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে রুথ কোনোদিন সেই ক্রিচারগুলোকে আর দেখেনি, কিন্তু তার দৃঢ় বিশ্বাস রূপকথার গল্পের ক্র্যাকেনের মতন দেখতে ওই ক্রিচারগুলো এইখানেই আছে, কারণ এই পৃথিবী শুধু আমাদের নয়। জেসনরা সুযোগের সদ্ব্যবহার করে প্রতিবেশীর ফিশিং বোট এবং কয়েকটা ছিপ নিয়ে বেরিয়ে পড়ে নতুন বাড়ির খোঁজে। বোটের নাম দেয় তারা ক্যাসি। এই লম্বা জীবন যুদ্ধের প্রথম দিনের যাত্রাপথে এই ক্যাসির মাধ্যমেই তারা খুঁজে বের করবে তাদের মতন কিছু সার্ভাইভার্স।